কলকাতায় দেখা মিলল স্বৈরাচারের দোসর এমপি মহিউদ্দিন বাচ্চুর। প্রমাণ দেশ টিভির হাতে। কজন ভারতে আত্মগোপনে জানে না সরকারও। ভারতে বসে হাসিনার বক্তৃতা বিবৃতি নয়, অসন্তোষ জানানো হলেও নিরুত্তর দেশটি। সুইজারল্যান্ড কাণ্ডে 2 কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা। জুলাই অভ্যুত্থানে আহতদের আজীবন সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবায় গাফলতিতে ব্যবস্থা। নভেম্বরে ভেরিফিকেশনের শেষে নগদ সহায়তা। ক্ষমতায় গেলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করবে বিএনপি। বক্তব্যে তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই লক্ষ্য। কুইক রেন্টালের দায়ী মুক্তি ও মন্ত্রীর সর্বময় ক্ষমতা অবৈধ। হাইকোর্টের রায় লুটপাটি ছিল উদ্দেশ্য। চুক্তি বাতিল করতে পারবে সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। এএফপিকে ডক্টর ইউনূস। সংস্কার কাজ শেষে হলেই নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি। এবং ক্লাব ফুটবলের বিরতি শেষে এবার বিশ্বকাপ বাছাই উন্মাদনা। ব্রাজিলকে আতিথ্য দেবে ভেনেজুয়েলা। পরে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএস টিএমটিপার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানসিয়া জুথি। এবার বিস্তারিত। এবার কলকাতার বাজারে খুঁজে পাওয়া গেল চট্টগ্রাম 10 আসনের সাবেক সংসদ সদস্য পলাতক মহিউদ্দিন বাচ্চুকে। দেশ টিভির হাতে আসা ফুটেজে দেখা যায় বুধবার কলকাতার নিউ মার্কেটের ফুটপাত থেকে ফল কিনছেন স্বৈরাচার দোসর বাচ্চু। পররাষ্ট্র দফতরের কর্মকর্তা বলছেন, পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে কাজ করছে সরকার। সাইফুর রিপনের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট জুড়ে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালালে তার সরকারের এমপি মন্ত্রীর অনেকেই পালান দেশ ছেড়ে, যাদের মধ্যে একজন চট্টগ্রাম 10 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। তবে 5 আগস্টের পর থেকে তার হদিস মিলছিল না। অবশেষে তার খোঁজ মিলেছে, প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। কলকাতার ফুটপাতে ফল কিনতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। ভালোভাবে দেখার পর বোঝা গেল তিনি পতিত স্বৈরাচারের সংসদ সদস্য পলাতক মহিউদ্দিন বাচ্চু। কলকাতার শহরে ঘোরাঘুরি করতে থাকা মহিউদ্দিন বাচ্চু একটি ফলের দোকানে দামাদামি করছেন। ছাত্র জনতা হত্যার দায়ে চট্টগ্রামে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে, কিন্তু আগেভাগেই সীমান্ত দিয়ে পালিয়ে আত্মগোপনে চলে যান বাচ্চু। এর আগে কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে দেখা মিলেছে পতিত স্বৈরাচারের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা সহ বেশ কয়েকজন এমপি মন্ত্রীকে, যাদের প্রত্যেকেই ছাত্র জনতা হত্যা মামলার আসামি। গণহত্যার অভিযোগে অভিযুক্ত প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা সহ পলাতক জনপ্রতিনিধিদের নানা উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলেও। আজকে প্রতিবেশী রাষ্ট্রকেও জানতে চাওয়া উচিত যে তারা অবৈধভাবে কিভাবে দেশে গেল, আর যদি বৈধভাবে যেয়ে থাকে তাহলে আমাদের যারা বর্ডারে যারা ইমিগ্রেশনের দায়িত্বে আছে তাদেরকে শোকজ করা উচিত, জানতে চাওয়া উচিত। এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক কত সংখ্যক ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন তার সুস্পষ্ট পরিসংখ্যান নেই সরকারের কাছেও। সত্যিকার অর্থে এ ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা যেটুকু জেনেছি পত্রিকা থেকে জেনেছি, বাট এক্সাক্ট ফিগারটা আমাদের কাছে নেই এই মুহূর্তে। এই বিষয়টি তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি, সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি নিয়ে ভারত সরকারকে একাধিকবার অসন্তোষ জানানো হয়েছে, তবে তাদের কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব তথ্য জানান। তিনি যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে সে বিষয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানান তৌফিক হাসান। বলেন, সংস্কারের অংশ হিসেবে অবসররত কাউকে আর চুক্তিভিত্তিক নিয়োগ দেবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্ট। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হলেও ভারত সরকার থেকে কোনো সদুত্তর মেলেনি। তবে তিনি যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে সে বিষয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানান তৌফিক হাসান। সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময়
ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। আগামী 1 মাসের মধ্যে 6 থেকে 7 জন রাষ্ট্রদূত অবসরে যাচ্ছে জানিয়ে মুখপাত্র বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্কারের অংশ হিসেবে অবসরোত্তর কাউকে আর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদের একটা এক্সটেনশনের একটা বিষয় ছিল চাকরির, তো সেটা কিন্তু এই মুহূর্তে আর করা হচ্ছে না। আপনারা জানেন ডিসেম্বরে প্রায় 7-8 জন রাষ্ট্রদূতের শেষ হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু এক্সটেনশন হচ্ছে না। জানানো হয়, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা নিতে পারবে। যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত সেটা যেতে পারছে না, তাদেরকে কিন্তু ওই যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম 3-4টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। এছাড়াও আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় সুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ এবং আরেকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। আগামী 5 কর্মদিবসের মধ্যে গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিতে রূপরেখা দিবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সায়েদুর রহমান। সেই সঙ্গে আহতদের সুচিকিৎসায় আজীবন সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে এবং বেসরকারি থেকে আংশিক খরচ দেবে সরকার বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের আগে বাকবিতণ্ডায় জড়ায় আহতদের দুপক্ষ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের চেষ্টায় ঐক্যমতে পৌঁছায় তারা। পরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম সহ 6 উপদেষ্টা আহতদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে বৈঠক করেন। এ সময় আবারও তর্কে জড়ান আহতদের দুপক্ষ। অবশেষে উপদেষ্টাদের কথায় আশ্বস্ত হয়ে 5 কর্মদিবস পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত মেনে নিয়ে তারা জানায়, দাবি আদায় না হলে আবারও রাজপথে নামবেন তারা। সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন, এমনকি যে সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানেও চিকিৎসা পাবেন, চিকিৎসা ব্যয়ের আংশিক সরকারের কর্তৃক পরিশোধ করা হবে। ইতোমধ্যে আপনারা আপনাদের চিকিৎসার জন্য যেই পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেগুলো যথাযথ ডকুমেন্টেশন জমা দেওয়ার পর সেগুলো রিইম্বার্স করা হবে। পঙ্গুদেরকে যার যার যেই ধরনের পঙ্গুত্ব সেগুলো নিবারণের জন্য যেই ইমিডিয়েট ফিজিওথেরাপি অথবা যদি কোনো যন্ত্র বা কোনো কিছু লাগানো দরকার পড়ে সেগুলো লাগানো হবে। বাধ্য তাদের জন্য কাজ করতে, এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু চলমান ছিল এবং এই আহতদের নিয়ে কাজ করার জন্য কিন্তু একজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় ডক্টর সাইদুর রহমান ওনাকে নিয়োগ করা হয়েছে। ক্ষমতায় গেলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠিত করবে বিএনপি। 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউই। সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 21 দফা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেমিনারে তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না বিএনপি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সবার স্বীকৃতি দিয়ে ইনক্লুসিভ উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে বিএনপির প্রধান কাজ। এ সময় তারেক রহমান বলেন, শুধু এক দলের পরিবর্তে অন্য দলকে ক্ষমতায় আনার জন্য এ অভ্যুত্থান নয়, বরং রাষ্ট্রের কাঠামো পরিবর্তনই হবে প্রধান কাজ। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই।
কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। সেই সঙ্গে মন্ত্রীর এক ক্ষমতা ও সিদ্ধান্তের এখতিয়ার সংক্রান্ত বিশেষ আইন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এর রায়ের ফলে সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। রিটকারীর আইনজীবী ডক্টর শাহদিন মালিক জানান, লুটপাটকে বৈধতা দিতে এবং ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। 2010 সালে আওয়ামী লীগ সরকার বিদ্যুতের চাহিদা মেটানোর কথা বলে জরুরিভাবে চালু করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি, আইনের আড়ালে বিদ্যুৎ কেন্দ্রের নামে বছরের পর বছর হয়েছে দুর্নীতি, লুটপাট। এই আইনের আওতায় কুইক রেন্টাল বিদ্যুৎ সংক্রান্ত কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা যাবে না। সেই সঙ্গে ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। 5 আগস্টের পর আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করা হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ, অসাংবিধানিক ও সাংঘর্ষিক ঘোষণা করেন হাইকোর্ট। কুইক রেন্টালের নামে লুটপাটের জন্যই আইনটি করা হয়েছিল জানান রিটকারী আইনজীবী ডক্টর শাহদিন মালিক। বলেন, দুর্নীতির বৈধতা দিতে আইনটি করে আওয়ামী লীগ সরকার, যা জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। যে 6(2) ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে বিষয়ে পর্যবেক্ষণে আদালত বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। এই 6(2) অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। ওইগুলি চুক্তির শর্ত সরকার জাতীয় বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নেগোশিয়েট করতে পারবে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকারের ঘনিষ্ঠরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। যত তাড়াতাড়ি সংস্কার হবে তত তাড়াতাড়ি দেশে নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। স্থানীয় সময় বুধবার আজারবাইজানের বাকুতে আয়োজিত জলবায়ু সম্মেলনের সাইড লাইনে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন উপলক্ষে আজারবাইজানের বাকুতে ব্যস্ত সময় কাটছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সাইড লাইনে বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরই ফাঁকে স্থানীয় সময় বুধবার বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এএফপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। ভোটের গণতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। That's a promise that we made that as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. ডক্টর ইউনূস বলেন, বর্তমান সরকার প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারবেন। সরকার, সংসদ এবং নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে বলে মন্তব্য করেন তিনি। সরকারের অবস্থান তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। We are the interim government, so our period should be as short as possible. বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা নিয়ে সরকারের উদ্বেগের কথাও জানান তিনি। গণ অভ্যুত্থানের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে অস্থিতিশীলতার সমাধান সম্ভব। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আবার জঙ্গিবাদ কায়েম না করতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে বিচার প্রশাসন
প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জঙ্গিবাদকে কোনো মোড়কেই প্রশ্রয় দেয়া যাবে না। বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ এর স্মরণ সভায় তিনি আরও বলেন, 2005-06 এর ঘটনা প্রবাহের সাথে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সম্পর্ক রয়েছে। দেশকে ভালো রাখতে চাইলে মৌলবাদ ও জঙ্গিবাদকে কঠোরভাবে দমন করতে হবে বলেও জানান আইন উপদেষ্টা। এটা আমাদের একটা লার্নিং দেয় যে আমরা কোনোভাবেই কোনো রকম উগ্রবাদ জঙ্গিবাদকে অ্যালাউ করতে পারি না, কোনোভাবেই না, কোনো অজুহাতেই না, কোনো মোড়কেই না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আপনাদের স্মরণে আছে কিনা জানি না, এরপর থেকে বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা। আমন ধান বাজারে ওঠা শুরু হলে চালের দাম কমবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আগামী 17 নভেম্বর থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান তিনি। দুপুরে খাদ্য ভবনে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। কৃষক যেন উপযুক্ত দাম পায় সেজন্য আমন ধান সংগ্রহে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে। চালেও বাড়ানো হয়েছে। চলতি বছর 5.5 লাখ মেট্রিক টন চাল, 3.5 লাখ মেট্রিক টন ধান ও 1 লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে গত বছর চালের সংগ্রহ দর ছিল 44 টাকা, যা এবার 47 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আতপ চাল 42 টাকা থেকে বাড়িয়ে 46 টাকা এবং ধান কেজি প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 33 টাকা নির্ধারণ করা হয়েছে। শীতকালীন সবজি অসময়ে বৃষ্টির জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এবারে আমরা আমনের দিকে জোর দিচ্ছি, যেহেতু চালে এবারে আমাদের দেশের একটা অংশে কিছু এলাকাতে, স্পেশালি ফেনী, নোয়াখালী, পার্ট অফ চিটাগাং, পার্ট অফ কুমিল্লা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকটা জেলায় আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এটা এখন আমরা আমনের মাধ্যমে, যেহেতু উত্তরাঞ্চলে ভালো ফলনের আমরা দেখেছি এবং যারা এখানে রিজিওনাল কন্ট্রোল ফুড আছে তারা আশাবাদী যে তারা এটা সংগ্রহ করতে পারবে, আমরা আশা করছি পারবো।